একদিন বিশাল সাম্রাজ্যের বাদশা খুবই হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি বসে আছেন। তার কোনো কিছুই ভালো লাগতেছে না। তখন তিনি তার রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষ, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী সকল মানুষদেরকে তিনি তার যেই বাসভবন রয়েছে, যেখান থেকে তিনি সাম্রাজ্য পরিচালনা করেন, সেখানে তিনি ডেকে নিয়ে আসলেন। আনার পরে সকলকে তার মনের অবস্থানটা বুঝিয়ে বললেন যে আমি খুব টেনশনে আছি, আমার ভিতরে শান্তি পাচ্ছি না, আমি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি। তোমরা আমাকে এমন কিছু পরামর্শ বা এমন কিছু দাও যার মাধ্যমে আমি একটু শান্তি খুঁজে পাই, যেন আমার দুশ্চিন্তাটা একটু কমে। তখন সমস্ত জ্ঞানী মানুষরা এবং লেখকরা এবং যারা বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন, প্রত্যেকে তাদের বিভিন্ন গ্রন্থ গবেষণা করে করে যে ভালো ভালো সর্বোচ্চ মানের যে বইগুলো ছিল, প্রত্যেকে মহান বাদশাকে একটা করে বই দিলেন এবং বাদশাকে বললেন, আপনি আমাদের এই বইগুলো পড়েন, আপনি অনেক উপকার পাবেন, আপনার মনে প্রশান্তি আসবে, আপনার দুশ্চিন্তা কেটে যাবে। এটা বলার পরে এবার হচ্ছে আপনার বাদশা ওই বইগুলো একটা দুইটা বই ধরলেন, পেজগুলো যখন খুললেন, খোলার পরে এই বইগুলো দেখে সে আরও বিরক্ত হয়ে উঠলো, আরও রাগান্বিত হলো, সে আর বই পড়তে পারলো না। তখন সে বইগুলো নিক্ষেপ করে ফেলে দিল। এরপরের দিন আবার সকলকে ডাকালো। সকলকে ডাকানোর পর সে খুব এবার আগের দিনের থেকে অনেক রাগান্বিত, অনেক ক্ষিপ্ত হয়ে আছে। তখন সবাই মিলে পরামর্শ করে সবার জীবনের সর্বোৎকৃষ্ট কিছু কিছু পরামর্শ মিলে একটা বই তৈরি করলেন। এই একটা বই মহান বাদশার দরবারে হাজির করলেন। বললেন, আপনার এত বই পড়ার সময় যেহেতু নাই, এত কিছু আপনার মাথা দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র একটা বই দিলাম, যেটা আপনি পড়েন, এটা আমাদের সকল কবি সাহিত্যিকদের, সমস্ত বিজ্ঞানীদের, মহাজ্ঞানী মানুষের সবচেয়ে উৎকৃষ্ট কথাগুলো এই বইয়ের মধ্যে লিপিবদ্ধকরণ করা হয়েছে। তখন বাদশাহ সেই বইটা নিলেন, তার কিছু পৃষ্ঠা উল্টানোর পরে ওই বইটাও সে নিক্ষেপ করে ফেলে দিলেন। তাতেও তার মনে কোনো প্রশান্তি আসতেছে না। এবার সে খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, খুব রাগান্বিত হয়েছেন যে কি জ্ঞানী মানুষ আমার এই রাজ্যে রয়েছে, আমাকে তারা কি পরামর্শ দিচ্ছে যেন আমি একটু শান্ত হতে পারছি না। তখন সে ক্ষিপ্ত হয়ে বলতেছে, আগামীকালকে তোমরা যদি আমাকে শান্ত করতে না পারো, প্রত্যেকের গর্দান আমি কেটে ফেলবো, ঘাড় কেটে ফেলবে, মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে। এবার পরের দিন আবার সবাইকে ডাকছে। ডাকার পরে তখন তো আর কেউ আসতেছে না। কবিরা পাগলের মতো আরেক দিকে পলায়ন করতেছে, বিজ্ঞানীরা চলে যাচ্ছে অন্যদিকে, জ্ঞানীগুণী মানুষ সবাই যার যার মতো করে পলায়ন করতেছে। যে এই ক্ষিপ্ত বাদশার কাছে আজকে আর যাওয়া যাবে না। সকাল আসছে, দুপুর ঘনিয়ে গিয়েছে, বিকাল নেমে এসেছে, কেউ তার রাজদরবারের ধারে কাছেও যাচ্ছে না। একদম ঠিক সন্ধ্যা হওয়ার পুরো মুহূর্তে জংলা থেকে একজন সন্ন্যাসী সে বাদশার দরবারের মেন গেটে হাজির। তখন দারোয়ান সন্ন্যাসীকে ভিতরে প্রবেশ দিতে প্রথমে বাধাগ্রস্ত করেছে। বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছেন, তোর বাদশাকে আমি মুক্ত করতে যাচ্ছি। এটা বলার পরে তখন দারোয়ান তাকে ছেড়ে দিয়েছে, কারণ দারোয়ান বুঝতে পারতেছে পরিস্থিতি এখন স্বাভাবিক না। গত 2 দিনের ঘটনা দারোয়ান সবাই জানে, তাই সন্ন্যাসীকে বাধা না দিয়ে ছেড়ে দিয়েছে। সন্ন্যাসী এবার স্বয়ং বাদশাহ রাজকক্ষে গিয়ে হাজির, যেখান থেকে সমস্ত সিদ্ধান্তগুলো তারা নেয়। রাজ সিংহাসনে বাদশাহ বসে আছেন। এমত অবস্থায় সন্ন্যাসীকে দেখে বাদশার মনে একটা আশার আলো উজ্জীবিত হলো যে একজন হলেও তো আসছে আমার রাজ্যের। সারাটা দিন বাদশাহ খুব টেনশন, দুশ্চিন্তায় কাটিয়েছে। তখন সন্ন্যাসী রাজাকে কিছু প্রশ্ন করলেন, তাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছে। তারপরে আপনার সন্ন্যাসীর থলে থেকে একটা কাগজে মোড়ানো একটা পেজ, মাত্র কাগজ মোড়ানো সেই পেজটা বাদশার কাছে দিলেন। ওই পাতাটা দেওয়ার পর বাদশাকে বলেন, এটা আপনি এখন খুলবেন না। তাহলে কেমনি কি? এটা আপনি খুলবেন তখন যখন আজকের এই সাম্রাজ্য, বিশাল এই সাম্রাজ্য আপনার থাকবে না, তখন আপনি খুলবেন। বাদশা শুনে অবাক, বলছে, হ্যাঁ, এটা তখন খুলবেন যখন আজকের এই বিশাল সৈন্যবাহিনী, আপনার কোনো সৈন্য আপনার পাশে থাকবেন, এটা তখন আপনি খুলবেন। বাদশাহ আরো অবাক দৃষ্টি তাকিয়েছে, কি বলে এটা? আমার এত সৈন্য, এত সিপাহী, এত আমার সেনাপতি, কেউ থাকবে না? বলছে, হ্যাঁ, এটা তখন খুলবেন যখন আপনার
খাওয়ার মতো খাদ্য ও রুটি পানি থাকবে না আপনার কাছে, এটা আপনি ঠিক তখনই খুলবেন। এটা শুনে তো বাদশাহ একটু অবাক, তবে সন্ন্যাসীর কথাটা কেন জানি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এই কথাটা বলে সন্ন্যাসী বিদায় নিয়ে বাদশাহ রাজ দরবার থেকে চলে গেলেন। এরপরে চলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল পাশের রাজ্য থেকে এই রাজ্যে আক্রমণ করা হয়েছে, তুমুল যুদ্ধ বেঁধে গিয়েছে। যখন যুদ্ধ বেঁধে গিয়েছে, যুদ্ধ চলমান, এমত অবস্থায় রাজার যে সৈনিক, যে বিশাল সেনাবাহিনী ছিল, তারা পরাজিত হয়েছে এবং যে যেভাবে পারতেছে পলায়ন করতেছে, ছুটে বেড়াচ্ছে পাগলের মতো। রাজা কিছু সৈন্যবাহিনী নিয়ে কোনোভাবে পালিয়ে একটা পাহাড়ের চূড়ায় উঠতেছেন। উঠতে উঠতে কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ পাহাড় থেকে পালাচ্ছে। আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় গিয়ে হাজির হয়েছে। যখন পাহাড়ের চূড়ায় গিয়ে হাজির হয়েছে, তখন বাদশাহ তাকিয়ে দেখে তার আশেপাশে একটা সৈন্য নাই। যখন দেখছে কেউ নাই, তখন বাদশাহ আরো হতাশ এবং দেখলেন একটু আগেই তিনি পরাজিত হয়েছেন, তার যে সাম্রাজ্য ছিল, রাজত্ব ছিল, এটা হারিয়েছে। তখন সন্ন্যাসীর কথাটা তার কাছে মনে পড়ে যায়। এই সন্ন্যাসী তো বলেছিল যে আমার কাছে কি থাকবে না, রাজত্ব থাকবে না, রাজত্ব চলে গিয়েছে, আমার আশেপাশে কোনো সৈন্য, আমার সেনাবাহিনী, আমার প্রহরী কেউ নাই, এমন অবস্থা তার তৃষ্ণা পায়। তখন তার কাছে একটা বক্স বা একটা থলে ছিল, এই থলেটাকে খোলে একটু খাবারের পানির জন্য, একটু রুটির জন্য। তখন থলেটা মানে একদম তন্ন তন্ন করে, এক টুকরা রুটিও পায় না, একটু খাবার পানিও পায় না, খুব ক্ষুধার্ত। তখন সেই সন্ন্যাসীর সেই মোড়ানো কাগজটি পায়। কাগজটি যখন হাতে পায়, তার মনের মধ্যে একটা আশার আলো জাগ্রত হয় যে একটা ছোট্ট বিষয় হলো আমার আশা ফিরিয়ে দিয়েছে। তখন সেই সন্ন্যাসীর কথা মতো সেই কাগজটাকে বাদশাহ খোলে। সেই কাগজের মধ্যে একটা মাত্র লাইন লেখা ছিল। সেই লাইনটা হলো, এ সময় পার হয়ে যাবে। একটা মাত্র লাইন, এ সময় পার হয়ে যাবে। এটা লিখে দেখে বাদশাহ একটু ক্ষিপ্ত হয়ে যায় যে সন্ন্যাসী আমাকে মাত্র একটা লাইন লিখেছে। তবে সে শান্ত হয়েছে, সন্ন্যাসীর বাকি কথাগুলো তো মিলেছে যাহা যা বলেছে। তখন সন্ন্যাসী বাদশাহ চিন্তা করতেছেন, যখন সন্ন্যাসী আমার দরবারে এসেছেন, আমার রাজত্ব ছিল, বিশাল সাম্রাজ্য, সৈন্য ছিল, আমার খাদ্য পানীয় অঢেল ছিল, সেই সময়টা আমার পার হয়ে গিয়েছে। আমি এখনো বিশ্বাস করি সন্ন্যাসীর এখানে যে লেখাটা রয়েছে, আজকে আমার রাজত্ব নেই, সাম্রাজ্য নেই, সৈন্য নেই, খাদ্য পানীয় কিচ্ছু নেই, এই সময়টাও আমার পার হয়ে যাবে। একটা লাইন থেকে ইন্সপায়ারেশন নিয়ে তিনি মোটিভেট হয়ে সে পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নিচে নেমে এসেছেন। ধীরে ধীরে তার সৈন্যবাহিনীকে আবার একসাথে করেছেন, তাদের মধ্যে বক্তৃতা দিয়ে সবাইকে আবার অনুপ্রাণিত করেছেন, আবার সৈন্যবাহিনী গুছিয়েছেন, পাল্টা আক্রমণ আবার সেই রাজ্যে করেছেন। যখন সে পাল্টা আক্রমণ করেছেন, তখন সে ওই রাজাকে পরাজিত করে, আগে ছিলেন এক রাজ্যের রাজা, এখন সে দুই রাজ্যের সম্রাট হয়ে গিয়েছেন। দুই রাজ্যের সম্রাট হয়ে এবার তিনি বাদশাহ, সম্রাট হয়ে ওই সিংহাসনে বসে আবার সেই সন্ন্যাসীর সেই কাগজটা কি ওপেন করেছেন। এবার কাগজটা ওপেন করে এবার সে একই লাইন দেখেন যে এ সময় পার হয়ে যাবে। বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ সময় আসে। ভালো সময়টা আপনার থাকবে না, পার হয়ে যাবে। মন্দ সময়টাও যখন আসে থাকবে না, পার হয়ে যাবে। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমার এই কঠিন সময়, চ্যালেঞ্জিং সময় পার হয়ে যাবে, আমার জন্য ভালো কিছু আছে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ মুহূর্ত, সবচেয়ে ভালো মুহূর্ত খুবই অল্প সময়ের জন্য আসে। তাই আপনাদের জীবনে যারা ছাত্র রয়েছেন, ছাত্র জীবনে কঠিন মুহূর্তগুলো পার হয়ে যাবে। কর্মজীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সময়টা পার হয়ে যাবেন। পারিবারিক জীবনের সবচেয়ে কষ্টের যে সময়টা, সেটাও পার হয়ে যাবেন। এই দুনিয়ার জীবনকালটাও একটা সময় পার হয়ে যাবে। তাই সবার জন্য করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। কারণ এই দুনিয়াটা আপনার আমার জন্য না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তার নির্ধারিত কিছু পরিকল্পনা রয়েছে এবং তার ইচ্ছা আমরা তার বান্দা। সবাই অনেক ভালো থাকবেন। আমাদের আজকের এই সময়টা পার হয়ে যাবে। আগামীর জীবন, আগামীর দিনটা যেন আমাদের খুবই সুন্দর হয়।
সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।